হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অর্পিতা চলে এসেছি তোমাদের কাছে আবারও একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কালিম্পংয়ের একটা অফবিট জায়গা। যারা শান্ত, নিরিবিলি, কোলাহল মুক্ত অফবিট জায়গা পছন্দ করো, আজকের ভিডিওটা তাদের জন্য। তোমরা যারা যারা আমার দার্জিলিং ট্যুরের আগের ভিডিও দুটো দেখেছো তারা প্রত্যেকেই জানো আমাদের 3 নাইট 4 ডেজের একটা ট্যুর প্ল্যান ছিল। আর এই পুরো ট্যুরটাই ছিল প্যাকেজের মধ্যে। যা যা সাইট সিইং করছি দেখছো বা যেখানে স্টে করছি পুরোটাই প্যাকেজে ইনক্লুডেড ছিল। এই প্যাকেজের ডিটেলস আমি কিন্তু আগের ভিডিও দুটোতে বলে দিয়েছি। যারা যারা আমার আগের ভিডিওগুলো দেখোনি তাদের জন্য আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো, তারা একবার দেখে নিও। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। আর আজকে আমাদের দিনটা শুরু হয়েছিল সানরাইজ দেখে। আর এই যে সানরাইজটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমাদের হোটেলের ব্যালকনি থেকেই দেখা যাচ্ছিল। এত অপূর্ব লাগছিল দেখতে যে টাইগার হিল যেতে না পারার কষ্টটা আর মনে আসেনি। টাইগার হিল কেন যায়নি সেটা তোমাদেরকে একটু পরে বলছি। তো চলো দেখো, আমরা ব্রেকফাস্ট সেরে নিচ্ছি। আমাদের আজকে ব্রেকফাস্টে ছিল পরোটা আর সাদা আলুর তরকারি। আর এরপর আমরা দার্জিলিং থেকে হোটেল চেক আউট করে বেরিয়ে পড়লাম কালিম্পংয়ের সেই অফবিট জায়গা বিদ্যাং ভ্যালি যাওয়ার উদ্দেশ্যে। আর যাওয়ার সময় আমরা কিছু সাইট সিইং করতে করতে যাব। আর আজকে আমরা কোথায় কোথায় সাইট সিইং করেছি বা কালিম্পংয়ের অফবিটে কোথায় থাকবো আর সেই জায়গাটাই বা কিরকম, সবটা জানতে হলে কিন্তু অবশ্যই পুরো ভিডিওটাকে স্কিপ না করে দেখতে হবে। এরপর আমরা পৌঁছে গেছিলাম আমাদের ফার্স্ট ভিজিটিং স্পট লামাহাট্টা ইকো পার্ক। এখানে ঢোকার জন্য এন্ট্রি ফি লাগে 20 টাকা পার হেড। আমাদের টিকিট শ্যামলদা কাটতে গেছিলো, তাই জন্য আমরা বাইরে ওয়েট করছিলাম। আর দেখো, দাদাটা টিকিট কেটে নিয়ে চলে এসছে। আর এখন আমরা ভেতরে যাব। উত্তরবঙ্গের অফবিট পর্যটন কেন্দ্রগুলির মধ্যে অন্যতম জনপ্রিয় হলো লামাহাট্টা। যারা দার্জিলিংয়ের ভিড় এড়িয়ে একটু নিরিবিলিতে সময় কাটাতে চান তাদের কাছে অন্যতম পছন্দের জায়গা। সবুজ জঙ্গলে ঘেরা পাহাড়ের একদিকে খাড়া পাইনের বন আর অন্যদিকে খাড়া নেমে গেছে গভীর খাদ, সব মিলিয়ে এক অনন্য সৌন্দর্যের খনি এই লামাহাট্টা। দার্জিলিং থেকে 21 কিলোমিটার দূরে অবস্থিত এই প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা একটি ছোট্ট গ্রাম হলো লামাহাট্টা। লামাহাট্টার উচ্চতা প্রায় 5700 ফিট। মূলত শেরপা, ভুটিয়া ও বিভিন্ন পাহাড়ি জাতির লোকেদের নিয়ে গড়ে উঠেছে এই গ্রামটি। লামা কথার অর্থ হলো বৌদ্ধ ভিক্ষু এবং হাটা কথার অর্থ হলো বাসস্থান। অর্থাৎ এই লামাহাটা শব্দটির অর্থ হলো যেখানে বৌদ্ধরা বাস করেন। ভারতীয় সরকার তিব্বতী লামাদের বসবাস করার জন্য এই জায়গাটি নির্বাচন করেছিলেন। সে কারণেই এই জায়গাটার নাম লামাহাটা। আর লামাহাটা গ্রামটির মূল আকর্ষণ হলো এখানকার এই লামাহাটা ইকো পার্কটা, যেটা 2012 সালে আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই উদ্বোধন করেছিলেন। স্থানীয় বাসিন্দাদের আর্থিক সহায়তার উদ্দেশ্যে সরকারি সহযোগিতায় এই গ্রামটিকে একটি ইকো পর্যটন স্থান হিসেবে গড়ে তোলা হয়েছে। আর আমরা এখন যে ওয়াচ টাওয়ারটায় উঠলাম সেটা কিন্তু একটা পাইন গাছের ওপরে তৈরি ওয়াচ টাওয়ার, যেখান থেকে দূরে অবস্থিত কাঞ্চনজঙ্ঘার অপরূপ দৃশ্য দেখতে পাওয়া যায়। কিন্তু আকাশ পরিষ্কার না হওয়ার কারণে আমরা সেটা দেখতে পাইনি। চারদিকের পাইন আর এই ধুপি গাছে ঘেরা সবুজ প্রকৃতির মাঝে সামনে কাঞ্চনজঙ্ঘাকে দেখতে দেখতে কখন যে সেই প্রকৃতির মাঝে হারিয়ে যাওয়া যায় সেটা নিজেও বুঝে ওঠা যায় না। আর এই পার্কের বিভিন্ন স্থানে বসে থাকার জায়গাও রয়েছে, যেখানে বসে প্রকৃতি প্রেমীরা মন ভরে প্রকৃতিকে উপভোগ করতে পারে। একদিকে এই বিশাল বিশাল পাইনের ঘন জঙ্গল আর অপরদিকে খোলা মেঘমুক্ত আকাশের অপরূপ দৃশ্য, আর তার সাথে রঙিন ফুলের গাছ, মন যেন জুড়িয়ে যায়। ইকো পার্কের ওপরের দিকে একটা জলাশয় আছে, যা এখানকার বাসিন্দাদের জন্য খুবই পবিত্র। তোমরা চাইলে সেটা ঘুরেই আসতে পারো। এই জলাশয়ের কাছে পৌঁছানোর জন্য পাহাড়ের গায়ে পাথর দিয়ে রাস্তা তৈরি করা আছে। যারা অ্যাডভেঞ্চার প্রেমী তারা কিন্তু অবশ্যই সেখানে ট্রেক করে একটু ঘুরে আসতে পারো। আমরা আর যাইনি, কারণ আমাদের অনেকটা দেরি হয়ে যেত। আমরা পরে সাইট সিনে যাব, তারপর ওখান থেকে আমরা কালিম্পং যাব। আর আমাদের ওখানে লাঞ্চের ব্যবস্থাও ছিল, তো তাই জন্য আমরা ওখান থেকে বেরিয়ে পড়েছি। আর তোমাদের তখন যেটা বলছিলাম যে আমরা কেন টাইগার হিল যাইনি, অ্যাকচুয়ালি আমাদের টাইগার হিল যাওয়ার কথা ছিল যেদিনকে আমরা দার্জিলিং পৌঁছেছি তার পরের দিনই। কিন্তু সেদিনকে আমরা এতটাই টায়ার্ড ছিলাম যে সকালে ঘুম থেকে উঠে আর যাওয়ার মতো এনার্জি ছিল না। তো যাই হোক, সবারই যেহেতু আগে টাইগার হিল ঘোরা ছিল, তো সেরকম একটা আফসোস কারো হয়নি। শুধু তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করতে পারলাম না, এটাই যা। তো যাই হোক, চলো আমরা চলে এসেছি আমাদের নেক্সট স্পটে, যেটা ছিল লাভার্স মিট ভিউ পয়েন্ট আর পিসক টি গার্ডেন। দুটো স্পট এখানে একসাথেই ছিল, কিন্তু আমরা টি গার্ডেনে আর যাইনি।
কারণ তোমাদের আগেই বলেছি আমরা এখান থেকে কালিম্পংয়ের অফবিটে একটা জায়গায় যাব, তো সেই জন্য আমাদের টাইমটা একটু কম ছিল, সেই জন্য আমরা টি গার্ডেনে যাইনি। তবে তোমরা চাইলে অবশ্যই কিন্তু একবার ভিজিট করতে পারো। আর এই লাভার্স মিট ভিউ পয়েন্টের মেন বৈশিষ্ট্য হলো তিস্তা আর রঙ্গিত নদীর মিলনস্থল। এই পাশে ডান দিকে যে নদীটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে তিস্তা নদী, আর বাঁ পাশে যে নদীটা আসছে সেটা হচ্ছে রঙ্গিত। আর এই দুটো নদী এখানে এসে মিলিত হয়েছে। ওপরে এই ভিউ পয়েন্ট থেকে নিচের দৃশ্যটা সত্যি মনোমুগ্ধকর। আর এরপর এখানে পরবর্তী আকর্ষণ হচ্ছে এই বাঁদরগুলো। প্রচুর বাঁদর ওখানে, মানে অসংখ্য বাঁদর, সেটা তোমরা ভিডিও দেখলে বুঝতেই পারবে। আমি আবার এই বাঁদর ভীষণ ভয় পাই, যার ফলে আমি ওই পাশ দিয়ে দূর থেকে সরে সরে যাচ্ছিলাম। আর পিঙ্কি এখানে একটা একটা করে বাঁদরকে কলা খাইয়েই যাচ্ছিল। তো যাই হোক, ও এখানে কলা খাওয়াচ্ছে খাওয়াক, আর আমি ওই পাশটা একটু ঘুরে দেখছিলাম। আর এখানে চারপাশে না প্রচুর দোকান আছে, তো চাইলে তোমরা খাওয়া দাওয়া করতেই পারো। আমরাও এখানে মোমো, একটু চানা আর চা এইসব খেয়েছিলাম। আর এই দেখো, এখানে পুচকে বাচ্চাগুলোর যেটুকুনি সাহস আছে, আমারও সেইটুকুনি সাহস হয়নি। ওরা দেখো কি সুন্দর এক এক করে কলা খাওয়াচ্ছিল, আর আমি ভয়ে একটু সীমানায় ছিলাম না, ওই দূরে গিয়ে দাঁড়িয়েছিলাম। তার মধ্যে এখানে কুকুর আর বাঁদরগুলো যে কি মারপিট করছিল কি বলবো। কিন্তু এটা দেখতে বেশ মজা লাগছিল। কুকুরগুলো যখন বাঁদরের সাথে মারপিট করছিল, ওপর থেকে দু একটা বাঁদর এসে কুকুরের লোম ধরে টেনে পালিয়ে যাচ্ছিল। তো যাই হোক, সেটা দেখতে ভীষণ মজা লাগছিল, কিন্তু ভিডিও করা হয়নি বলে তোমাদের সাথে আর সেটা শেয়ার করতে পারলাম না। আর এই ভিউ পয়েন্টের থেকে কিছুটা দূরে সিকিম, আর কাছে হচ্ছে কালিম্পং শহর। আর যেহেতু আমরা কালিম্পংয়েই যাচ্ছিলাম, তো সেই কারণে কালিম্পং যাওয়ার পথে যে যে সাইট সিন পড়ছিল আমরা সেগুলো ঘুরতে ঘুরতে যাচ্ছিলাম। আর এই দেখো, এটা কিন্তু সেই জায়গাটা যেখানে কিছুদিন আগে বন্যা হয়েছিল, আর এই বন্যায় প্রচুর ক্ষতি হয়েছিল। সেটা দেখো, চারপাশটা দেখে বুঝতেই পারা যাচ্ছে। আর ফাইনালি আমরা পৌঁছে গেছিলাম আমাদের আজকের মেইন ডেস্টিনেশন কালিম্পংয়ের অফবিট প্লেস বিদ্যাং ভ্যালিতে। তোমরা যারা যারা আমাদের মতো একটু নিরিবিলি জায়গা পছন্দ করো, নিরিবিলিতে নিরালায় ছুটি কাটাতে চাও, অথচ পাহাড়ি জায়গাতেও যেতে চাও, তাদের জন্য কিন্তু একদম অসাধারণ মনোরম একটা পরিবেশ। এটা একটা ছোট্ট গ্রাম, আর এখানে হাতে গোনা কয়েকটা পরিবার বাস করে। আর এখানে থাকার জন্য তোমরা দুটো হোমস্টে পেয়ে যাবে। আর আমরা যে হোমস্টেটায় ছিলাম সেটার নাম ছিল রেলি রিভারসাইড হোমস্টে। আমাদের এখানে থাকা খাওয়া সবটাই প্যাকেজের মধ্যে ইনক্লুডেড ছিল। তবে তোমরা যারা শুধু বিদ্যাং ভ্যালি আসতে চাও, তাদের জন্য বলে রাখি, ফুডিং আর লজিং নিয়ে 1200 টাকা পার ডে পার হেড। এই হোমস্টেটার ওপরে 3টে রুম ছিল, আর এই 3টে রুমই আমাদের বুক করা ছিল, কারণ যেহেতু আমরা 3টে ফ্যামিলি ছিলাম। আর প্রত্যেকটা রুম যথেষ্ট বড়, আর 2টো করে বেড ছিল। দেখে বুঝতেই পারছো 4 থেকে 5 জন আরামসে এখানে থাকা যাবে। আর টয়লেটটাও যথেষ্ট পরিষ্কার ছিল, টয়লেটে গিজার টিজার সবই ছিল। আর প্রত্যেকটা রুম থেকে ভিউ কিন্তু খুবই সুন্দর। শান্ত নিরিবিলি এই গ্রামটার প্রধান আকর্ষণ হচ্ছে রেলি নদী। আর এই হোমস্টেতে বসেই তোমরা রেলি নদীর কলকল শব্দ আর সৌন্দর্য সবটাই উপভোগ করতে পারবে। তবে এই নদীর সৌন্দর্য উপভোগ করতে হলে আমার মনে হয় বর্ষাকালে যাওয়াটাই বেস্ট হবে, কারণ আমরা যেই সময় গেছিলাম সেই সময় কিন্তু নদীতে খুব একটা জল ছিল না। জল ছিল কিন্তু তুলনামূলক কম ছিল। তবে নদীর সৌন্দর্য উপভোগ করতে হলে বর্ষাকালটাই বেস্ট। বর্ষাকালে একদিকে যেমন নদীর জলের স্রোতও বেশি হয়, তেমন চারপাশে সবুজে ঘেরা প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা যায়। আর এই দেখো, আমাদের সব থেকে শান্ত ক্ষুদে সদস্যকে আমরা বড়রা এখানে বসে বসে সামনে নদীর সৌন্দর্য উপভোগ করছিলাম, আর উনি এখানে টেবিলে শুয়ে শুয়ে কার্টুন দেখে দেখে সৌন্দর্য উপভোগ করছিল। তো যাই হোক, এরপর আমরা ফ্রেশ হয়ে এরকম খোলামেলা পরিবেশে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে লাঞ্চটাও সেরে ফেলছিলাম। আর আমাদের লাঞ্চে ছিল ভাত, আলুর চোখা, ডাল আর ডিম কষা। প্রত্যেকটা খাবারের স্বাদ খুবই ভালো ছিল, যেন একদম ঘরোয়া স্বাদের। আর আমাদের ওই পুচকিটা যেহেতু এগুলো কিছুই খাবে না, তো ওর জন্য কিন্তু আলাদা খাবারেরও ব্যবস্থা করে দিয়েছিল। ওর সাথে আরও কিছু ছিল, সেটা বলা হয়নি। এখানে আরও একটু আলুর তরকারি দিয়েছিল, আর পাঁপড় ভাজা ছিল। তো যাই হোক, এরপর আমরা খেয়ে দিয়ে একটু বিশ্রাম করে নিয়েছিলাম। আর তারপর সন্ধ্যাবেলায় আমরা একটু আড্ডা দিচ্ছিলাম, আর আড্ডা দিতে দিতে বারবিকিউ অর্ডার করেছিলাম। এই বারবিকিউ চার্জেসটা আমাদের আলাদাই পেমেন্ট করতে হয়েছিল, ওটা কিন্তু প্যাকেজে ছিল না।
আর এরপর আমরা আড্ডা ঠাড্ডা দিয়ে রাতে ডিনার করে নিয়েছিলাম। ডিনারে ছিল চিকেন আর ভাত। সেটা আর ভিডিও করা হয়নি, কারণ আমার শরীরটা খারাপ ছিল, জ্বর এসে গেছিলো, তাই জন্য আর রাতে ভিডিওটা করা হয়নি। তো যাই হোক, আমরা পরের দিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বেরিয়েছিলাম একটু নদীর পাড়ে ঘুরতে। আর এই যে এখানে এই পুল মতো এটা দেখতে পাচ্ছ, এখানে না প্রচুর মাছ ছাড়া আছে। যেহেতু এটা একটা অফবিট জায়গা আর বাজারহাটও অনেকটা দূরে, তো ওরা বাজার থেকে মাছ নিয়ে এসে এই পুলটার মধ্যে ছেড়ে রাখে। তো যাই হোক, এরপর আমরা চলে এসেছিলাম বিদ্যাং ভ্যালির অন্যতম আরেক আকর্ষণ এই ঝুলন্ত ব্রিজটায়। যেই ব্রিজটা ক্রস করে আমরা ওই পাশ থেকে নদীতে পৌঁছাবো। হোমস্টের সামনে দিয়েও নদীতে যাওয়ার রাস্তা আছে, কিন্তু আমরা প্রেফার করেছিলাম এই ঝুলন্ত ব্রিজটাকে ক্রস করতে, কারণ ওই যে বললাম এখানকার এটা একটা অন্যতম আকর্ষণ। এই ব্রিজের ওপর থেকে নিচের নদীটা আর চারপাশের ভিউটা কিন্তু দুর্দান্ত লাগছিল। নদীতে জলটা বেশি থাকলে আরো বেশি ভালো লাগতো। তো দেখো তোমরাও চারপাশের ভিউটা কি দারুণ লাগছে না? চারপাশের ভিউটাও যেমন সুন্দর, সেরকম এত শান্ত নিরিবিলি পরিবেশের মধ্যে শুধু নদীর এই শব্দটাও যেন একটা আলাদাই অনুভূতি তৈরি করছিল, যেটা বলে বোঝাতে পারবো না। আমি এই ভিডিওটাতে তোমাদেরও কিছুটা এই নদীর সাউন্ডটা শোনানোর চেষ্টা করলাম, তো তোমরাও শোনো আর ফিল করো। তো দেখে তোমরা বুঝতেই পারছো জায়গাটা কতটা সুন্দর। তো এবার তোমাদেরকে বলে রাখি তোমরা এখানে কি করে আসবে। আমাদের যেহেতু 3 নাইট 4 ডেজের একটা প্যাকেজের ট্যুর ছিল, তো আমরা দার্জিলিং থেকে কালিম্পংয়ের অফবিটে এসেছিলাম। তোমরা যারা এরকম ট্যুর প্ল্যান না করে শুধুমাত্র অফবিটেই আসতে চাও, তারা কিন্তু বিদ্যাং ভ্যালি অবশ্যই আসতে পারো। তোমরা যদি কলকাতা থেকে ডাইরেক্ট আসতে চাও, তাহলে কলকাতা থেকে ট্রেন ধরে এনজিপি পৌঁছাবে, আর এনজিপি থেকে সরাসরি কালিম্পং বিদ্যাং ভ্যালিতে আসার গাড়ি পেয়ে যাবে। আর যদি কেউ ব্রেক করে আসতে চাও, তারা কালিম্পংয়ে আসবে, মানে এনজিপি থেকে কালিম্পংয়ে পৌঁছাবে, আর কালিম্পং থেকে বিদ্যাং ভ্যালি আসার গাড়ি পেয়ে যাবে। কালিম্পং থেকে বিদ্যাং ভ্যালির দূরত্ব 17 কিলোমিটারের মতো, আর এনজিপি থেকে দূরত্ব 88 কিলোমিটারের মতো। আর এখানে আসলে কিন্তু অবশ্যই আগে থেকে হোমস্টে বুকিং করে আসবে, কারণ আগেই বললাম এখানে মাত্র দুটোই হোমস্টে ছিল, তো সেই ক্ষেত্রে আগে থেকে বুকিং করে আসাটাই বেস্ট হবে। তো চলো, দেখতেই পাচ্ছ আমরা নদীতে চলে এসেছি, আর নদীতে এসে আমরা খুব মজা করেছি, খুব আনন্দ করেছি, আর প্রচুর ফটো তুলেছি। আর আমরা যতটা না মজা করেছি, তার থেকে বেশি মজা বাচ্চাগুলো করেছিল। তো সেটা তোমরা একটু ভিডিওটা দেখলে বুঝতেই পারবে। ওরা এতটাই মজা পাচ্ছিল যে জল থেকেই উঠতে চাইছিল না, বিশেষ করে পুচকেটা। যদিও শুধু বাচ্চাগুলো কেন, আমাদেরই ইচ্ছে করছিল না নদীর পাড় থেকে উঠে আসতে। একে তো শান্ত পরিবেশ, তার পাশে নদীর এরকম শব্দ, আর চারপাশের এত সুন্দর ভিউ। কার ইচ্ছে করে বলো ওখান থেকে উঠে আসতে? ইচ্ছা তো কারোরই ছিল না ওখান থেকে আসার, কিন্তু কিছু করার নেই, আমাদেরকে তো আসতেই হতো, কারণ একে তো আমাদের রিজার্ভেশন করা ছিল, আর আমাদের এখান থেকে নেক্সট ডুয়ার্স যাওয়ার প্ল্যান ছিল। তো মানে আমরা এখান থেকে আবার ডুয়ার্স গেছিলাম। তো ডুয়ার্সের ভিডিও পরে তোমাদের সাথে শেয়ার করব, ওটা আবার নেক্সট পার্টে আসবে। ডুয়ার্সটা কিন্তু আর প্যাকেজে ইনক্লুডেড ছিল না, ওটা আমাদের পার্সোনাল প্ল্যান ছিল। আমাদের প্যাকেজের মধ্যে বিদ্যাং ভ্যালি থেকে বেরিয়ে সাইট সিন করতে করতে ডুয়ার্সের গরুমারা অবধি ড্রপ, এই অবধি প্যাকেজ ছিল। তো যাই হোক, এরপর আমরা সবাই যাচ্ছিলাম বিদ্যাং ভ্যালির নেক্সট আকর্ষণ, একটা ছোট্ট হিডেন ওয়াটারফল। হিডেন বললাম এই কারণে, কারণ এই ওয়াটারফলটাকে খুঁজে পাওয়া যায় না। ওয়াটারফলটা এতটাই ভেতরে লুকিয়ে আছে যে আমরা নিজেরাই খুঁজে পাচ্ছিলাম না। আমরা হয়তো খুঁজেও পেতাম না যদি না আমাদেরকে আগে থেকে বলে দিত যে ওখানে একটা ছোট্ট ওয়াটারফল আছে। আর দেখো ফাইনালি আমরা খুঁজে পেয়ে গেছিলাম সেই ওয়াটারফলটা। আর ছোট হলেও এত সুন্দর লাগছিল ওয়াটারফলটা যে কি বলবো। জলের ফ্লো বেশি থাকলে আরও বেশি ভালো লাগবে। নদীর পাশ দিয়ে সোজা এসে একটু ভেতরের দিকেই ওয়াটারফলটা রয়েছে। তোমরা যদি কেউ বুঝতে না পারো, অবশ্যই একবার হোমস্টেতে কল করে নেবে, ওরা ডেফিনেটলি গাইড করে দেবে। আমরাও তাই করেছিলাম। এত সুন্দর একটা ওয়াটারফলের সামনে আসবো আর সুন্দর সুন্দর ফটো তুলবো না, তা তো হয় না। তাই আমরা ওখানে কিছুক্ষণ ফটো তুলে নিয়েছিলাম।
ইচ্ছে ছিল অনেকেরই স্নান করার, কিন্তু আমাদের যেহেতু ওখান থেকে বেরিয়ে আবার সাইট সিনে যাওয়ার ছিল, তো আমরা স্নান করিনি, কারণ আমাদের গাড়ির ড্রাইভার চলে এসেছিলো আর আমাদের ব্রেকফাস্টও করা হয়নি। তো তাই জন্য আমরা ওখান থেকে উঠে চলে আসলাম, এসে হোমস্টেতে যাব আর হোমস্টেতে গিয়ে একটু ব্রেকফাস্ট করে নেব, তারপর আমরা বেরোবো বাকি সাইট সিনগুলোর জন্য। মিদ্দাং ভ্যালিতে আরেকটা জিনিস ভীষণ নজর কাড়ে, সেটা হচ্ছে সুন্দর সুন্দর ফুল। আর ফুল তো আমরা সবাই ভালোবাসি। এখানে এত সুন্দর সুন্দর রং বেরঙের ফুল দেখলেই যেন মন ভরে যাচ্ছিল। তো এরপর আমরা ব্রেকফাস্ট করব, আর আমাদের ব্রেকফাস্টও চলে এসছে। আমাদের ব্রেকফাস্টে ছিল লুচি, আলুর তরকারি, আর বাচ্চাটার জন্য ছিল ম্যাগি। তো চলো আমরা এবার ব্রেকফাস্টটা সেরে নিই, আর ব্রেকফাস্ট করে আমরা তারপর বাকি সাইট সিনের জন্য বেরোবো। তো এরপর আমরা ওখান থেকে চেক আউট করে একবারে বেরিয়ে গেছিলাম। বেরিয়ে আমরা এখন সাইট সিনে যাব, আর সাইট সিন করে আমরা এখান থেকে ডাইরেক্ট যাব গরুমারাতে। তো আমাদের সাইট সিনের মধ্যে ফার্স্ট স্পট ছিল লাভা ভিউ পয়েন্ট। আর এরপর আমরা লাভা ভিউ পয়েন্টে পৌঁছে গেছি। আর ওখানে পৌঁছে গিয়ে আমরা ওই সামনে যে আই লাভ লাভা লেখাটা দেখছো, ওখানে একটু ফটো তুললাম। তারপর ওখানে একটু মোমো টোমো খেলাম, আর চারপাশের ভিউটা দেখছিলাম। চারপাশের ভিউটা ওখান থেকে জাস্ট অসাম লাগছিল। আর এই যে জায়গাটা দেখছো, এর ঠিক অপোজিটেই কিন্তু ছিল লাভা মেইন যে ভিউ পয়েন্ট। ওখানে উঠলে ভিউটা আরো সুন্দর লাগতো। আর ওই জায়গাটায় ওঠার জন্য পাশে একটা গেটও আছে, ওই গেট থেকে ওখানে উঠতে হয়। এই যে এটাই সেই ভিউ পয়েন্ট, এই যে লম্বা লম্বা পাইন গাছগুলো দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে মেইন ভিউ পয়েন্ট। তো যাই হোক, আমরা আর বেশিক্ষণ ওখানে টাইম স্পেন্ড করিনি। কেন বেশিটা টাইম ওখানে স্পেন্ড করিনি সেটা তোমাদের একটু পরে বলছি। তো যাই হোক, দেখো আমরা এরপর চলে এসেছি আমাদের পরের যে ভিউ পয়েন্ট ছিল, সেটা ছিল লাভা মনেস্ট্রি। আর এই মনেস্ট্রিটা ওপেন থাকে সকাল 5টা থেকে সন্ধ্যে 5:30 পর্যন্ত। এই মনেস্ট্রির আরেকটা নাম হলো কাগ্গু থেইনচেন লিং মনেস্ট্রি, কিন্তু সহজভাবে আমরা লাভা মনেস্ট্রি নামেই জানি। এই মনেস্ট্রিটা আমাদের ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কালিম্পং জেলার লাভায় অবস্থিত। কালিম্পং থেকে এই জায়গাটার দূরত্ব মাত্র 32 কিলোমিটার। এটি নেওড়া জলধরের ঠিক পাশেই অবস্থিত। 1980 সালে লাভার স্থানীয় বৌদ্ধ সম্প্রদায় স্থানীয় ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণের জন্য গ্রামে একটি বৌদ্ধ বিহার প্রতিষ্ঠার উদ্দেশ্যে 4 একর জমির প্রস্তাব দেন। এই প্রস্তাবটি 1987 সালে গৃহীত হয়েছিল এবং 1988 সালের এপ্রিল মাসে নির্মাণ কাজ শুরু হয়েছিল। মঠটি 6 জুন 1990 সালের চোখার দুচেন উপলক্ষে খোলা হয়েছিল। 2001 সালে দালাই লামা মঠের পাশে একটি সম্প্রদায় মন্দির খুলেছিলেন, যার নাম ছিল মানেলাখাং। মেন গেট থেকে কিন্তু মনেস্ট্রিটা অনেকটাই ওপরের দিকে, আর সেটা তোমরা এতক্ষণে বুঝতেই পেরেছো। আর এইখানে মনেস্ট্রির ঠিক আগে এরকম একটা ফাঁকা জায়গা ছিল, আর এখান থেকে ভিউটা এত সুন্দর লাগছিল যে ওখানে দাঁড়িয়ে আমরা কিছুটা টাইম স্পেন্ড করলাম আর অনেক ফটো তুললাম। দেখো চারপাশটা এত সুন্দর আর এত শান্ত, কি বলবো। এখান থেকেও মনেস্ট্রিটা আরো ওপরের দিকে। দেখো চারপাশটা এত সুন্দর, শান্ত আর এত নিরিবিলি, যেন অদ্ভুত একটা মানসিক শান্তি পাওয়া যাচ্ছিল, যেটা বলে বোঝানো সম্ভব না। যেন একটা আলাদাই ভাইবস তৈরি করছিল। তো যাই হোক, আমার তো ভীষণ ভালো লেগেছে। তোমরা যারা গেছো তারা নিশ্চয়ই জানো, আর যারা যাওনি তারা অবশ্যই একবার ঘুরে এসো। ন্যাচারালি ফেব্রুয়ারিতে আসলে এখানটা কিন্তু প্রচুর ঠান্ডা থাকে। মানে এটা আমার সেকেন্ড টাইম ওখানে যাওয়া। তো আগের বার যখন ফেব্রুয়ারিতে এসেছিলাম মারাত্মক ঠান্ডা ছিল, সেই তুলনায় এবার যেহেতু আমরা মার্চে গেছি অতটা কিন্তু ঠান্ডা পাইনি। তো চলো, আমরা অলমোস্ট মনেস্ট্রির কাছেই এসে গেছি। সিঁড়ি দিয়ে উঠলেই মনেস্ট্রিটা। তোমরাও মনেস্ট্রির সৌন্দর্য উপভোগ করতে থাকো আমাদের সাথে। আর তোমাদের তখন যেটা বলছিলাম যে লাভা ভিউ পয়েন্টে আমরা কেন বেশিক্ষণ স্টে করিনি। আসলে আমাদের যে ড্রাইভার দাদাটা ছিল না, উনি কালিম্পংয়ে থাকে। তো আমাদেরকে গরুমারায় ড্রপ করে উনি আবার কালিম্পংয়ে ব্যাক করবে। আর যেহেতু সন্ধেবেলায় ওইখানে হাতি বেরোয়, তো উনি একটু ভয় পাচ্ছিল, চাইছিল আমাদেরকে তাড়াতাড়ি সন্ধ্যের আগে ওখানে ড্রপ করে উনি যাতে ওই জায়গাটাকে মানে সন্ধ্যের আগে ফিরে আসতে পারে। তো যেহেতু উনি ভয় পাচ্ছিল, তো ওনার সেফটির কথা মাথায় রাখাটা ডেফিনেটলি আমাদেরও একটা কর্তব্য।
ঘুরতে গেছি মানে তো এটাই না যে ওনাকে লাইফ রিস্কে ফেলে আমরা ঘুরবো। তো যাই হোক, ওনার সেফটির কথা মাথায় রেখে আমরা আর বেশিক্ষণ কোথাওই টাইম স্পেন্ড করিনি। যতটা তাড়াতাড়ি সম্ভব সব জায়গাগুলোই ঘুরে আমরা তাড়াতাড়ি পৌঁছানোর চেষ্টা করলাম, যাতে উনি তাড়াতাড়ি ভালো ভালো ফিরে আসতে পারে। তো যাই হোক, এটাই ছিল মেন রিজন। আর এটা যে দেখছো, এটা কিন্তু লাভা মনেস্ট্রির ভেতরটা। দেখো কি সুন্দর না ভেতরটা। এটা কিন্তু একটা সাইডে যে বড় মনেস্ট্রি ওটা, এর অপোজিটেও আরেকটা মনেস্ট্রি আছে। আর এখান থেকে ভিউটা দেখো কি দারুণ লাগছে। তো যাই হোক, তোমরা পুরোটাই উপভোগ করতে থাকো। আর আমরা এখন এখান থেকে বেরিয়ে ওই অপোজিটে যে আরেকটা ছোট মনেস্ট্রি আছে সেখানে যাব। এই দেখো, এটা সেই মনেস্ট্রিটা, মানে ঠিক অপোজিটেই আরেকটা ছোট মনেস্ট্রি ছিল। তো আমরা এখন সেখানেই ঢুকছি। আর এই দেখো, এটা হচ্ছে সেই সম্প্রদায় মন্দির যেটার নাম মানেলাখাং, যেটা দালাই লামা মনেস্ট্রির ঠিক পাশেই খুলেছিলেন, যেখানে আজ শতাধিক ভিক্ষু এই মঠে বৌদ্ধ দর্শন অনুশীলন করেন। তো যাই হোক, এরপর আমরা এখান থেকে বেরোবো আর বেরিয়ে একটু লাভা মার্কেটে যাব। তো সেই মতো আমরা এখান থেকে বেরোলাম আর বেরিয়ে লাভা মার্কেটে গেলাম, কিন্তু দুঃখের বিষয় দেখলাম মার্কেটটা বন্ধ। তো যাই হোক, দু একটা দোকান খোলা ছিল, একটু ওখানেই ঘুরলাম। কিছু কেনার প্ল্যান ছিল, কিন্তু মার্কেট বন্ধ থাকার জন্য আর কেনা হয়নি। তো এখানে না, এই দেখো, এখানে হোটেলও আছে, যদি কেউ মনে করো এখানে এসে হোটেলে থাকবে তো থাকতেই পারো। তো যাই হোক, এরপর আমরা এখান থেকে বেরিয়ে সোজা গরুমারাতে যাব। তো যাওয়ার আগে মাঝে একবার লাঞ্চ করব, তো সেই ভিডিওটা আর করা হয়নি। তো দেখা হচ্ছে পরে ডুয়ার্সের ভিডিও নিয়ে। আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে, প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। টাটা।